বাংলাদেশে জুলাই আন্দোলনের ১ বছর দেখতে দেখতে হয়ে গেল। অনেক প্রত্যাশা ছিল, কিন্তু প্রাপ্তিটা ঠিক কোথায় দাঁড়িয়ে? আমরা সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের একটা ইউটিউব আলোচনা দেখছিলাম, তো সেখান থেকেই বোঝার চেষ্টা করব এই ১ বছরে কি হলো আর চ্যালেঞ্জগুলোই বা কি সামনে। দেখুন, ১ বছর পরে আনিস আলমগীরের বিশ্লেষণে কিন্তু একটা হতাশার ছবি বেশ স্পষ্ট। আচ্ছা। উনি যেমনটা বলছিলেন, ধরুন শুধু সাধারণ মানুষ বা ব্যবসায়ীরাই নন, সামগ্রিকভাবেই একটা প্রশ্ন উঠছে আর কি। কিরকম প্রশ্ন? যে নেতৃত্বে একটা বদল তো এলো, শেখ হাসিনার জায়গায় ডক্টর ইউনুস বা ধরুন ওবায়দুল কাদেরের জায়গায় আসিফ মাহমুদ, কিন্তু মৌলিক পরিবর্তন কি কিছু এসেছে? নাকি শুধু মুখ বদল হলো? হ্যাঁ, অনেকটা সেরকমই প্রশ্ন তুলছেন তিনি। এই যে হতাশার আবহাওয়া, এর মধ্যেই কিন্তু কোটা প্রসঙ্গটা বেশ বেশ জটিল হয়ে উঠছে। ও, কোটার বিষয়টা আনিস আলমগীর এটা নিয়েও বলেছেন, তাই না? হ্যাঁ, বলেছেন। উনি বলছেন কোটা যদি রাখতেই হয় তো সেটা শিক্ষা স্তরে হোক, চাকরিতে কেন। নটরডেম কলেজের উদাহরণ টেনেছেন তিনি, যে ওখানে তো কোটা আছে, হ্যাঁ। কিন্তু ছাত্ররা তো মেধার ভিত্তিতেই আসছে। ঠিক। তো এখনকার ব্যাপারটা কি আগের চেয়ে আলাদা কিছু হচ্ছে? এখানেই তো আলমগীর সাহেবের মূল উদ্বেগটা। উনি দেখছেন যে শিক্ষায় কোটা না থাকায় প্রতিযোগিতার জন্য তৈরি হওয়ার সুযোগটাই কমে যাচ্ছে। আচ্ছা। আর উল্টো দিকে কি হচ্ছে? ভুয়া জুলাই যোদ্ধা বা ধরুন আহত সেজে সুযোগ সুবিধা নেওয়ার একটা প্রবণতা বাড়ছে বলে অভিযোগ উঠছে। এটা তো উনি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অতীতে ঘটেছিল বলেছিলেন। ঠিক তাই, সেটার সাথেই তুলনা করছেন। আর এর ফলে কি হচ্ছে? জুলাই আন্দোলনের যে একটা মূল স্পিরিট ছিল, ধরা যাক মেধা বা স্বচ্ছতার আকাঙ্ক্ষা, হ্যাঁ, সেটার প্রতি জনশ্রদ্ধা কমে যাচ্ছে বলে উনি মনে করেন। জুলাই চেতনা ফিকে হয়ে আসছে। অনেকটা তাই। আর সবচেয়ে অদ্ভুত বা দুঃখজনক বিষয় হল, আলমগীরের পর্যবেক্ষণ অনুযায়ী যারা কিনা কোটার বিরুদ্ধে লড়েছিলেন, তাদের মধ্যে থেকেই নাকি এখন সংসদে কোটা চাওয়া হচ্ছে, 10টা আসন। কি আশ্চর্য! তার চেতনা বাদ দিয়ে সনদ সর্বস্ব হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেরকমই ইঙ্গিত। চেতনা তো চর্চার ব্যাপার, তাই না? এর সাথে কিন্তু উনি আরেকটা ভয়ঙ্কর দিকের কথা বলছেন। সেটা কি? গণরোষ, বা উনি বলছেন মব চর্চা। ও, মব ভায়োলেন্স। এটা তো বাড়ছেই মনে হচ্ছে। শুধু বাড়ছেই না, ওনার বিশ্লেষণে মনে হচ্ছে প্রশাসনও ক্ষেত্র বিশেষে যেন নিষ্ক্রিয় বা একরকম ছাড় দিচ্ছে। যেমন কোনো উদাহরণ? এই যে পটিয়ার ঘটনাটা, ওসিকে ক্লোজড করা হলো, বা ধরুন পাটগ্রামে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়া হলো। হ্যাঁ, শুনেছি। এগুলো তো মারাত্মক ঘটনা। আর আইন ও সালিশ কেন্দ্রের যে রিপোর্ট, সেটাও তো উনি উল্লেখ করেছেন। গত 11 মাসেই নাকি গণপিটুনিতে ৭৪ জন মারা গেছে। বলেন কি? ৭৪ জন সশস্ত্র বাহিনী নামার পরেও? হ্যাঁ, তারপরেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আনিস আলমগীর মনে করছেন এই সব ঘটনায় পুলিশের মনোবল একদম ভেঙে যাচ্ছে। তা তো বটেই। যখন ধরুন পটিয়ার ওসিকে ফেসবুকে খোলাখুলি ফাঁসির হুমকি দেওয়া হয় আর কিচ্ছু হয় না, অথবা মুরাদনগরে আগের দিন ঘোষণা দিয়ে পরের দিন হামলা হচ্ছে, ৩২ নম্বরের ঘটনার মতো পূর্ব পরিকল্পিত, তখন তো প্রশ্ন ওঠে এই প্রশাসনের ভূমিকা নিয়ে। আলমগীর সাহেব কি সন্দেহ করছেন যে এই প্রশাসনিক শিথিলতা বা গণরোষের পরিবেশ, এগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে? ঠিক এই দিকেই কিন্তু উনি ইঙ্গিত করছেন। নির্বাচন কমিশনের প্রস্তুতি তো ঘাটতি দেখা যাচ্ছে বলছেন। যেমন? এই যে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা আপডেট বা ধরুন কর্মকর্তাদের প্রশিক্ষণ, এগুলো নাকি কিছুই ঠিকমতো এগোয়নি। আচ্ছা। তো আলমগীরের বিশ্লেষণ অনুযায়ী এই পুলিশ প্রশাসনকে কিছুটা নিষ্ক্রিয় রেখে আর গণরোষের চর্চাটাকে ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে নির্বাচনটা সময়মতো না হয়। তার জুলাই সনদ বা এই যে নতুন ভোটার তালিকাভুক্তি, এগুলোকে নির্বাচন পেছানোর অজুহাত হিসেবে ব্যবহারের চেষ্টা। উনি সেরকমই সন্দেহ করছেন। এই যে প্রায় ৫৯ লক্ষ নতুন ভোটার যুক্ত হল, আরও ৪২ লক্ষের টার্গেট, এর পেছনেও রাজনৈতিক হিসাব থাকতে পারে বলে মনে করেন তিনি। তার ১ বছর পেরিয়ে গেলেও আইনের শাসন বা বিচার ব্যবস্থা বা ধরুন শাসনতান্ত্রিক কাঠামো, এগুলোর কোনো মৌলিক সংস্কার কিন্তু চোখে পড়ছে না। একদমই না। প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্দিষ্ট করার মতো বিষয়গুলো, সেগুলোও যেন হারিয়ে গেছে আলোচনা থেকে। এর সাথে উনি আরেকটা সামাজিক প্রবণতাও উল্লেখ করেছেন। যারা আগে চুপ ছিলেন, তারাই নাকি এখন অন্যদের প্রশ্ন করছেন, আপনি তখন কোথায় ছিলেন? এটা তো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। ঠিক।
সব মিলিয়ে আনিস আলমগীরের বিশ্লেষণে কিন্তু একটা বেশ জটিল, বেশ উদ্বেগজনক ছবি উঠে আসছে। এ কারণেই কি উনি ডক্টর ইউনুসের কাছে একটা প্রেস কনফারেন্সের কথা বলেছেন, যেখানে মেরুদণ্ড শক্ত সাংবাদিকরা থাকবেন? সম্ভবত হয়তো উনি মনে করছেন সেটার মাধ্যমে মিডিয়ার এখনকার হালচাল বা সামগ্রিক পরিস্থিতির একটা আসল চিত্র পাওয়া যেতে পারে। তাহলে যদি সারসংক্ষেপ করি, মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে 1 বছরের অর্জন নিয়ে একটা হতাশা আছে। হ্যাঁ, ব্যাপক হতাশা, কোটা বিতর্ক এবং তার ফলে জুলাই চেতনার অবক্ষয়, ক্রমবর্ধমান গণরোষ আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আর সবচেয়ে জরুরি কাঠামোগত কোনো সংস্কার না হওয়া। আনিস আলমগীরের বিশ্লেষণ মূলত এগুলোকেই ঘিরে। ঠিক। তাহলে শ্রোতাদের জন্য আমরা এই প্রশ্নটা রেখে যেতে পারি। আনিস আলমগীরের বিশ্লেষণ অনুযায়ী এই যে পরিস্থিতি, জুলাই আন্দোলনের চেতনার এই চর্চা, এটা কি কোনো সুস্থ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? অথবা এই যে গণরোষ আর আপাতদৃষ্টিতে প্রশাসনিক নিষ্ক্রিয়তা, এটা কি আসলেই নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুদূরপ্রসারী কৌশল? যেমনটা আনিস আলমগীর সন্দেহ করছেন, এই ভাবনাগুলো হয়তো আমাদের আরও ভাবাবে।